শিক্ষার্থীরা, তোমাদের যাদের এইসি ইংলিশ সাবজেক্ট রয়েছে, অর্থাৎ তোমরা যারা এনইপি 2020-তে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, কিংবা ফোর্থ সেমিস্টারে পড়ছো, কিংবা সিক্স সেমিস্টারে পড়ছো, তোমাদের প্রত্যেকের কিন্তু এইসি সাবজেক্ট রয়েছে। এবং এই এইসি সাবজেক্ট তোমাদের যাদের ইংলিশ রয়েছে, তোমরা অনেকেই কিন্তু ঘাবড়ে গেছো বা টেনশনে পড়ে গেছো যে ইংলিশে তো গ্রামার আসে, আমাদের তো গ্রামারের বেসিক দুর্বল রয়েছে, আমরা কিভাবে এইসি ইংলিশ সাবজেক্টটা পাস করব। টেনশনের কোনো কারণ নেই। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বিগত ইয়ারে কোন ধরনের প্রশ্ন এসেছে। আর এই ধরনের প্রশ্নগুলো যদি পরীক্ষাতে আসে, তাহলে গ্রামারের কোন রুলসগুলো তোমরা ভালো করে করবে বা কিভাবে গ্রামারটা শিখলে তোমরা এইসি ইংলিশের প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। স্ক্রিনে তোমরা একটা কোশ্চেন দেখতে পাচ্ছ। যেমন এখানে লক্ষ্য করো যে দেয়ার ওয়ার গ্রেপস ইন দ্য বল, অর্থাৎ এটা একটা সেন্টেন্স যার অর্থটা কি, যে বলের মধ্যে আঙ্গুর ফল ছিল। তো এবার প্রশ্নটা হচ্ছে ইট ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা হচ্ছে একটা উদাহরণ। অর্থাৎ এখানে দেয়ার ওয়ার গ্রেপস ইন দ্য বল, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা হচ্ছে একটা উদাহরণ। এই উদাহরণটা কিসের উদাহরণ? এটা কি ডেসক্রিপটিভ সেন্টেন্সের উদাহরণ, নাকি সিম্পল সেন্টেন্সের উদাহরণ, নাকি ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ, নাকি এক্সক্লেমেটরি সেন্টেন্সের উদাহরণ? বুঝতে পেরেছো? তাহলে গ্রামারের কোন রুলটা তোমাদের শিখতে হবে? অর্থাৎ সেন্টেন্সের যে ক্লাসিফিকেশন রয়েছে, সেন্টেন্সের যে ভাগ রয়েছে, অর্থাৎ যে শ্রেণী বিভাগ রয়েছে, ওই শ্রেণী বিভাগগুলো তোমাকে ভালো করে জানতে হবে। অর্থাৎ সেন্টেন্স কত প্রকার ও কি কি, এবং প্রকারভেদগুলো তোমাদের ভালো করে বুঝতে হবে। তাহলে চলো আমরা আগে মূল গ্রামারের যে রুলটা রয়েছে ওইটা শিখে নিই। ওইটা শিখে নিলে কিন্তু আমরা সহজে বের করতে পারবো যে এই সেন্টেন্সটা কোন সেন্টেন্সের এক্সাম্পল। হ্যাঁ, অবশ্যই আমরা আলোচনাটা করব। এবং আলোচনার আগে আরেকটা বিষয় তোমাদের জানিয়ে দিয়েছি, গুগল প্লে স্টোরে আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে। তোমরা যদি এই মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করে নাও, রেজিস্ট্রেশন করে নাও, তাহলে আমাদের সাথে অনলাইনে নিয়মিত ক্লাস করতে পারবে। যেখানে তোমার ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর, তোমার অ্যাসাইনমেন্টের সলিউশন, এমনকি আসন্ন ফাইনাল পরীক্ষার সাজেশন, অর্থাৎ ওভারঅল সম্পূর্ণ সেমিস্টারের গাইডলাইনটা আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে তোমরা পেয়ে যাবে। এখানে তোমরা স্টাডি করতে পারবে খুব স্বল্প টিউশন ফিতে। তোমাদের এনইপি 2020 প্রত্যেকটা সাবজেক্টের এখানে টিউশন দিয়ে থাকে, তাও অনলাইনে ঘরে বসে তুমি করতে পারবে। তো যদি বিস্তারিত কিছু জানতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারো। এবার চলো আমরা মূল আলোচনায় যাচ্ছি। তাহলে তোমাদেরকে আজকে আমি কি শেখাবো, কি বুঝাবো? আজকে আমি তোমাদের শেখাবো সেন্টেন্সের উপর। কারণ যেহেতু সেন্টেন্স তোমাদের সিলেবাসে রয়েছে, সেন্টেন্সের উপরে এই কোশ্চেনটা এসেছে প্রিভিয়াস ইয়ারে, এই ধরনের আরও কি কি কোশ্চেন আসতে পারে। যদি সেন্টেন্সের উপরে তোমরা আমার বেসিক আলোচনাটা মনোযোগ দিয়ে শোনো, তাহলে যে কোনো ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসতে তোমরা অবশ্যই আনসার করতে পারবে। তাহলে চলো আমরা প্রথমত দেখে নিচ্ছি যে একটা সেন্টেন্সকে আমরা কিভাবে ক্লাসিফিকেশন করতে পারি। সেন্টেন্সকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, আর এটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার মানে কি, গঠন অনুসারে, অর্থাৎ স্ট্রাকচার। আর এটা হচ্ছে মিনিং মানে অর্থ অনুসারে। আমরা যদি স্ট্রাকচার অনুসারে যদি সেন্টেন্সকে শ্রেণী বিভাগ করি, আমরা তিন প্রকার সেন্টেন্স দেখব। নাম্বার ওয়ান, সিম্পল সেন্টেন্স। নাম্বার টু, কমপ্লেক্স সেন্টেন্স। নাম্বার থ্রি, কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ একটা সেন্টেন্স দেখেই যদি আমি বুঝতে পারি এটা সিম্পল সেন্টেন্স, দেখেই যদি বুঝতে পারি এটা কমপ্লেক্স বা কম্পাউন্ড, এটা বোঝার জন্য কি কি শর্টকাট ওয়ে রয়েছে। অর্থাৎ আমি গ্রামারের রুলস ধরে ধরে তোমাদেরকে আজকে শেখাবো না, আমি তোমাদের শর্টকাট ট্রিক শেখাবো, যাতে করে আমরা সহজেই আনসার করতে পারি। কারণ পরীক্ষা মানে হচ্ছে শর্টকাট ট্রিক। ট্রিক না শিখলে, না জানলে, না বুঝলে পরীক্ষাতে সব কোশ্চেন তুমি আনসার করে আসতে পারবে না। শুধু গ্রামারের নিয়ম মেনে পড়াশোনা করলে গ্রামার পারা যায় না, তার জন্য শর্টকাট নিয়মের প্রয়োজন হয়। তো যাই হোক, এখানে দেখো যে আমাদের প্রথম যে সেন্টেন্সটা সেটা হচ্ছে কি, সিম্পল সেন্টেন্স। আমরা শিখবো যে সিম্পল সেন্টেন্স বলতে আমরা কি বুঝি, বা কিভাবে আমরা একটা সিম্পল সেন্টেন্সকে চিনব। তো এখানে দেখো ট্রিকটা কি দেওয়া রয়েছে। ট্রিকটা দেওয়া রয়েছে, এই বাক্যে কেবল একটা সাবজেক্ট থাকে এবং একটা কি থাকে, ফাইনিট ভার্ব থাকে। সাবজেক্ট তোমরা প্রত্যেকেই জানো, সেন্টেন্সের মধ্যে কোনটা সাবজেক্ট এটা সবাই বের করতে পারো। সেন্টেন্সের মধ্যে যেই শব্দটা দিয়ে কারো সম্পর্কে কিছু বলা হয় সেটাই সাবজেক্ট। কিন্তু এখানে যে বলা হয়েছে ফাইনিট ভার্ব, কখনো শুনেছো এই ফাইনিট ভার্বের নাম? যারা গ্রামার আগে থেকে পড়েছো তারা অবশ্যই ফাইনিট ভার্ব সম্পর্কে জানো, ফাইনিট ভার্ব চেনো। তারপর আমি তোমাদেরকে আজকে বলে দিচ্ছি যে সেন্টেন্সের মধ্যে কিছু কিছু ভার্ব থাকে যে ভার্বগুলো মেইন ভার্ব হিসেবে কাজ করে, যেই ভার্বগুলো সেন্টেন্সের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, যেই ভার্বগুলো দিয়ে আমরা টেন্স চিনি, ওই ভার্বগুলো হচ্ছে ফাইনিট ভার্ব। আর এমন কিছু ভার্ব আছে যেগুলো সাবজেক্ট অনুসারে চেঞ্জ হয় না,
যেগুলোর উপরে আমরা টেন্স বিচার করি না, ওই ভার্বগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এটা এক্সাম্পল দিয়েছি, তাহলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে। দেখো, আই গো, আর নিচে আরেকটা সেন্টেন্স লিখছি, দেখো, হি গোস। এখানে তুমি লক্ষ্য করো যে প্রথম যে সেন্টেন্সটা, প্রথম সেন্টেন্সে আমি লিখেছি গো, আর পরের সেন্টেন্সে লিখেছি গোস। গো ভার্ব, তো এই ভার্বটা কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে চেঞ্জ হয়ে গেছে। সেটা চেঞ্জ হয়ে গেছে এই সাবজেক্টের উপর নির্ভর করে। যেমন প্রথম সেন্টেন্সে সাবজেক্ট ছিল আই, আইয়ের সাথে আমরা জানি যে ভার্বের যে ফর্মটা ব্যবহার করি, ওই ফর্মের শেষে আমরা কখনোই এস বা ইএস যুক্ত করি না। কিন্তু আমরা যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করি, সেই ক্ষেত্রে কিন্তু আমার ভার্বের শেষে কি লাগাতে হয়, এস বা ইএস লাগাতে হয়। টেন্সে আমরা এগুলো শিখেছি, তোমরা যারা টেন্স শিখেছো তোমরা প্রত্যেকে জানো। যখন আমরা প্রেজেন্ট টেন্সে ভার্ব লিখি প্রেজেন্ট ইনডিফিনিটে, তখন সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে ভার্বের শেষে আমাদেরকে এস অথবা ইএস যুক্ত করতে হয়। তাহলে এক্ষেত্রে কিন্তু ভার্ব চেঞ্জ হচ্ছে, এবং এই ভার্বটা দেখে কিন্তু আমি টেন্সও বিচার করতে পারি। যেমন হি ওয়েন্ট, তাহলে দেখো এই গো ভার্বটাই কি হয়ে গেছে, এক্ষেত্রে ওয়েন্ট হয়ে গেছে। তাহলে ভার্ব পরিবর্তন হয়ে গেছে, এবং ভার্ব পরিবর্তনের সাথে সাথে কিন্তু আমরা টেন্স ও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ টেন্স পরিবর্তন হয়, ভার্ব পরিবর্তন হয়, সেক্ষেত্রে আমরা ওই ভার্বগুলোকে আমরা ফাইনাইট ভার্ব বলে থাকি। অর্থাৎ ফাইনাইট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কোনগুলো, যেগুলো সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, যেগুলো টেন্স অনুসারে পরিবর্তন হয়, সেগুলোই হচ্ছে ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব কোনগুলো, যেই ভার্বগুলো মেইন ভার্ব হিসেবে কাজ করে না। এক্ষেত্রে আমি যে লিখেছি গো বা গোস, এটা কিন্তু মেইন ভার্ব হিসেবে কাজ করছে। কিন্তু অনেক ভার্ব আছে যেগুলো মেইন ভার্ব হিসেবে কাজ করে না, মেইন ভার্ব থাকার পাশাপাশি ওই ভার্বগুলো থাকে, ওইগুলোকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আই লাইক টু প্লে। আই লাইক টু প্লে, আমি খেলতে পছন্দ করি। আরেকটা সেন্টেন্স লিখছি, দেখো, হি লাইকস টু প্লে। এখানে একটা মজার বিষয় লেখো, প্রথম সেন্টেন্সে আই লাইক হয়েছে, পরের সেন্টেন্সে হি লাইকস হয়েছে। তাহলে এই ভার্বটা পরিবর্তন হয়েছে, সুতরাং এটা হচ্ছে ফাইনিট ভার্ব, এটা সাবজেক্ট অনুসারে পাল্টায়। কিন্তু প্রথম সেন্টেন্সে দেখো প্লে রয়েছে, পরের সেন্টেন্সেও দেখো প্লে রয়েছে, এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট অনুসারে চেঞ্জ হয়নি। কিন্তু ভার্বের আগে আমি টু ব্যবহার করেছি, যেটাকে ইনফিনিটিভ বলা হয়। আবার অনেক ভার্ব রয়েছে যেগুলো জিরান্ড হিসেবে কাজ করে। ভার্বের সাথে যখন আমরা আইএনজি যুক্ত করি তখন জিরান্ড হিসেবে কাজ করে। অর্থাৎ ভার্ব যখন জিরান্ড হিসেবে কাজ করে, ভার্ব যখন ইনফিনিটিভ হিসেবে কাজ করে, তখন এগুলো সাবজেক্ট অনুসারে পাল্টায় না, ওইগুলোর সাথে টেন্সের কোনো সম্পর্ক থাকে না। অর্থাৎ আমি যে কোনো টেন্সেই এই ভার্বগুলো ব্যবহার করতে পারি, সেগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, সমাপিকা ক্রিয়া থাকবে, তখনই সেটা হবে কি সিম্পল সেন্টেন্স। কিভাবে আমরা চিনবো, সহজ জানার উপায়টা, বাক্যে কোনো কানেক্টর থাকে না। কানেক্টর কোনগুলো, অনেক সময় দেখবে সেন্টেন্সটা একটু বড় থাকে, এবং বড় হওয়ার কারণে মাঝখানে দেখবে এন্ড, বাট, অর, বিকজ, সিন্স, এই ধরনের আরো অন্যান্য শব্দ রয়েছে যেগুলো কানেক্টর হিসেবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করা হয়। এই ধরনের কোনো কানেক্টর তুমি এই সিম্পল সেন্টেন্সে খুঁজে পাবে না। অর্থাৎ বাক্যটা একদম ছোট বা একটানে বলা যায়, শর্ট সেন্টেন্স থাকে। এবং অনেক সময় কোনো কোনো সেন্টেন্সে দেখবে যে ইন স্পাইট অফ এরকম একটা ওয়ার্ড থাকে, ইন স্পাইট অফ, যেটা ফ্রেজ হিসেবে আমরা লিখি, বিকজ অফ, টু, বা ভার্ব যোগ আইএনজি, এগুলো থাকে, তখন সেগুলো কিন্তু সিম্পল সেন্টেন্স হিসেবে ব্যবহার হয়। যেমন ইন স্পাইট অফ হিজ ইলনেস হি কেম টু স্কুল, তার অসুস্থতা সত্ত্বেও সে বিদ্যালয়ে এসেছিল। বিকজ অফ হিজ ইলনেস হি কুড নট কাম টু স্কুল, অর্থাৎ তার অসুস্থতার কারণে সে স্কুলে আসতে পারেনি। একই রকম ভাবে টু বা ভার্ব যোগ আইএনজি যুক্ত কোনো শব্দ দিয়ে যদি আমরা সেন্টেন্স শুরু করি, সেগুলো সিম্পল সেন্টেন্স হতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার আমরা চলো দেখে নেই পরবর্তী যে সেন্টেন্সটা, সেটা হচ্ছে কি আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। কিভাবে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্যগুলোকে আমরা চিনব। যৌগিক বাক্য তোমরা খুব সহজেই চিনতে পারবে, কারণ যৌগিক বাক্যের মধ্যে কানেক্টর থাকে, এবং কোন ধরনের কানেক্টরগুলো থাকে সেটা আমি শর্টকাট ওয়েতে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো একটা যৌগিক বাক্য যখন হবে, সেটার মধ্যে দুইটা স্বাধীন বাক্য থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ক্লজ মানে কি, ক্লজ মানে হচ্ছে বাক্য, এক কথায় এক একটা সিম্পল সেন্টেন্স, এক একটা ক্লজ। এরকম দুইটি থাকতে পারে বা তার বেশিও থাকতে পারে।
তো দুটো বা তার বেশি স্বাধীন বাক্য থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, এবং এই স্বাধীন বাক্যগুলো মাঝখানে যুক্ত থাকবে কিছু শব্দ দিয়ে। এই যে কিছু শব্দ, এই কিছু শব্দগুলো যাতে তোমরা মনে রাখতে পারো তার জন্য আমি একটা শর্টকাট ওয়ে ব্যবহার করেছি, যেটা হচ্ছে ফ্যান ভয়েস। এই যে ফ্যান ভয়েস কথাটা সবাই মনে রাখতে পারবো আমরা। এবার ফ্যান ভয়েসের প্রত্যেকটা লেটার দিয়ে আমরা একটা একটা শব্দ বানাবো, যেমন এফ ফর, তারপর এ ফর অ্যান্ড, এন ফর নর, বি ফর বাট, ও ফর অর, ওয়াই ফর ইয়েট, এস ফর সো। এই ধরনের কোনো একটা শব্দ যদি সেন্টেন্সের মাঝখানে থাকে তাহলে তুমি নিশ্চিন্তে সেটাকে কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে ধরে নিতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো ওই সেন্টেন্সগুলোতে যে সেন্টেন্সগুলোতে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কথার মানে কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কথার মানে হচ্ছে দুইটা ক্লজ দিয়ে, অর্থাৎ দুইটা সেন্টেন্সেই নিজের থেকে নিজে অর্থ প্রকাশ করতে পারে। একটা সেন্টেন্স আরেকটা সেন্টেন্সের উপর নির্ভর করে না। বা একটা কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজগুলো থাকবে, যে ক্লজগুলো থাকবে, এগুলোর মধ্যে একটা ক্লজ বাদ দিয়ে দিলেও আরেকটা ক্লজ অর্থ প্রকাশ করতে পারবে। যেমন যেমন হি ইজ poor but he is honest। এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। তো এখানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেমন হি ইজ পোর, আরেকটা হচ্ছে হি ইজ অনেস্ট। হি ইজ পোর মানে সে গরিব, এটা একটা অর্থ প্রকাশ করে। আবার হি ইজ অনেস্ট, সে সৎ, এটাও অর্থ প্রকাশ করে। এবার আমি যদি হি ইজ পোর এই কথাটা যদি বাদ দিয়ে দেই এবং কোনো কানেক্টর যদি ব্যবহার না করি, হি ইজ অনেস্ট এটাও একটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। আবার আমি যদি এখান থেকে হি ইজ অনেস্ট এই কথাটাকে বাদ দিয়ে দেই এবং কানেক্টরটাকে বাদ দিয়ে দিই, তাহলে হি ইজ পোর এটাও নিজে থেকে অর্থ প্রকাশ করতে পারে। অর্থাৎ স্বাধীনভাবে এই অংশগুলো কি হিসেবে ব্যবহার হয়? ক্লজ হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে ব্যবহার হয়। অর্থাৎ এগুলি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। শুধু এই কানেক্টরগুলো মনে রাখবে যে এই কানেক্টরগুলো থাকলেই সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়। এবার চলো আমরা দেখে নিচ্ছি আমাদের পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে আমরা সহজে চিনব? যেটাকে বলা হয় কি বাক্য? জটিল বাক্য বলা হয়। তো চলো আমরা জটিল বাক্য কোনগুলো সেগুলো আমরা কিভাবে চিনবো আমরা দেখে নেই। এই বাক্যে একটি প্রধান ক্লজ থাকবে এবং এক বা একাধিক নির্ভরশীল ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। খুব মজার ব্যাপার। আমার কম্পাউন্ড সেন্টেন্সের সাথে এটার পার্থক্য আছে। কম্পাউন্ড সেন্টেন্সে আমরা দেখেছিলাম একাধিক ক্লজ থাকে, কিন্তু প্রত্যেকটা ক্লজই স্বাধীন থাকে, নিজে অর্থ প্রকাশ করতে পারে। কিন্তু এই ক্ষেত্রে প্রত্যেকটা ক্লজ স্বাধীন থাকে না। কীরকমভাবে স্বাধীন থাকে না আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যেমন if you come I shall go, অথবা আমরা লিখতে পারি দেখো I shall go if you come। যার অর্থটা কি? যদি তুমি আসো আমি যাব। তো এই ক্ষেত্রে দুইটা ক্লজ, একটা ক্লজ হচ্ছে I shall go, আরেকটা ক্লজ হচ্ছে if you come। এবার একটু তোমরা ভেবে দেখো তো, I shall go যার অর্থ হচ্ছে আমি যাব, এটা কিন্তু নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারছে। কিন্তু আমি যদি বলি if you come, যদি তুমি আসো, এই যদি তুমি আসো এটার কোনো অর্থ আছে? এই যদি তুমি আসো এটার অর্থ তখনই প্রকাশ পাবে যখন তার সাথে আগের পার্টটা থাকবে, I shall go থাকবে। অর্থাৎ I shall goটা হচ্ছে আমার কি প্রিন্সিপাল ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু ইফ ইউ কাম এটা যেহেতু নিজে অর্থ প্রকাশ করতে পারে না, এটা নির্ভর করে আরেকটা ক্লজের উপর অর্থ প্রকাশ করার জন্য, সুতরাং এটা হবে কি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে একটা থাকবে প্রিন্সিপাল ক্লজ এবং একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ, তখনই সেটা কি হবে? কমপ্লেক্স সেন্টেন্স হবে। আর কমপ্লেক্স সেন্টেন্সগুলোতে সাধারণত যে ডাব্লিউএস ওয়ার্ড থাকে, যেমন হু, হুইজ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, এই ধরনের ডাব্লিউএস ওয়ার্ডগুলো থাকে। ডাব্লিউএস ওয়ার্ড কেন বলা হয় এগুলোকে? কারণ প্রত্যেকটার সাথে দেখো ডাব্লিউএস কথাটা আছে। একমাত্র হাউ এর মধ্যে ডাব্লিউএস থাকে না, তারপরেও এটা একটা ডাব্লিউএস ওয়ার্ড, যেহেতু এটা এই শ্রেণীর ওয়ার্ডের পর্যায়ে পড়ে, অর্থাৎ প্রশ্ন করতে সাধারণত এই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়। তারপর দেখো কন্ডিশন বা রিজন, যে ইফ, আনলেস, বিকজ, সিন্স, অ্যাজ, অলদো, দো, এগুলো দিয়ে কোনো কন্ডিশন বা কোনো রিজন বোঝায়, এই ধরনের ওয়ার্ডগুলো থাকতে পারে। অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ড যদি এগুলো কোনোটা দেখো, কন্ডিশন বা রিজন ওয়ার্ড যদি এগুলোর মধ্যে কোনোটা দেখো, তারপর টাইমিং বুঝাবে, সময় বুঝাবে এমন কিছু ওয়ার্ড যদি দেখো, যেমন বিফোর, আফটার, আনটিল, টিল, তারপর দেখো ডেট, এই ডেটটাও যদি থাকে তখনও সেটা কি হয়ে যাবে? কমপ্লেক্স সেন্টেন্স থাকবে। অর্থাৎ এই ওয়ার্ডগুলো যদি ব্যবহার করা হয় কোনো সেন্টেন্সের মধ্যে, তখন এই সেন্টেন্সটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি বুঝতে পেরেছো।
আর মেইন ফর্মুলাটা কি? মেইন ফর্মুলাটা হচ্ছে একটি অংশ অন্য অংশের উপর অর্থের জন্য নির্ভর করবে, তখনই সেটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। এবার আমরা এই 3 প্রকার সেন্টেন্স কিভাবে বুঝবো তার যদি একটা ট্রিপস দেই, তাহলে পরীক্ষার সময় তুমি প্রথমত দেখবে যে ফ্যান ভয়েস আছে কিনা, অর্থাৎ ফ্যান ভয়েস যেই ওয়ার্ডগুলোর অ্যাব্রিভিয়েশন ওইগুলোর মধ্যে কোনো ওয়ার্ড আছে কিনা খুঁজে দেখবে। যদি না পাও, এরপর তুমি দেখবে ইফ, সিন্স, হোয়েন, ড্যাট এই ধরনের কোনো ওয়ার্ড আছে কিনা, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো থাকে সাধারণত এই ওয়ার্ডগুলো আছে কিনা। যদি না থাকে তখন ধরে নেবে এটা সিম্পল সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো থাকে ওই ওয়ার্ডগুলোর কোনোটা যদি খুঁজে পাও সেটা কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে ধরবে। আর কম্পাউন্ড সেন্টেন্সে যে কানেক্টরগুলো থাকে ওইগুলো তো আগের পেজে আমি শিখিয়ে দিলাম। এইভাবে আমরা সেন্টেন্সগুলো দেখে তারপর আইডেন্টিফাই করব এটা সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো আমরা দেখব যে অ্যাকর্ডিং টু মিনিং, তার মানে অর্থ অনুসারে আমরা এবার কি করব? ক্লাসিফিকেশন করব, যে কিভাবে আমরা অর্থ অনুসারে সেন্টেন্সগুলোকে আলাদা করব। যেমন প্রথমত হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স যেটাকে বলা হয় ডিক্লারেটিভ সেন্টেন্স, ডেসক্রিপটিভ সেন্টেন্স, যেগুলো দিয়ে কোনো একটা বর্ণনা দেওয়া হয়, একটা বিবৃতি প্রকাশ করা হয়, একটা স্টেটমেন্ট দেওয়া হয়। আর এই ধরনের সেন্টেন্সগুলো সবসময় সাবজেক্ট যোগ ভার্ব যোগ অবজেক্ট এই আকারে থাকে। প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে ভার্ব, তারপর থাকবে অবজেক্ট। সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি তোমরা প্রত্যেকেই জানো। যেমন আমি যদি বলি আই গো টু স্কুল, এই সেন্টেন্সটা যদি বলি এখানে কার সম্পর্কে বলা হয়েছে? আমার সম্পর্কে বলা হয়েছে, সুতরাং আইটা হচ্ছে কি? সাবজেক্ট। যে শব্দটা দিয়ে কোনো কাজ করা বোঝায়, যেমন গো, এটা হচ্ছে কি? ভার্ব। আর রেস্ট অফ দ্য পার্ট, অবশিষ্ট যে অংশটা সেটা কি? সেটা হচ্ছে অবজেক্ট। এইভাবে কিন্তু আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আমরা পৃথক করে থাকি। এরকম সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট এইভাবে সাজানো থাকবে। আর কিভাবে আমরা চিনবো যে সাধারণত কোনো একটা বর্ণনা দেয় বা কোনো কিছু বর্ণনা করতে এই সেন্টেন্সগুলো ব্যবহার করা হয়ে থাকে। আর এই সেন্টেন্সগুলো হাবোধকও হতে পারে, আবার না বোধকও হতে পারে। যদি হাবোধক হয় তখন এটাকে আমরা বলবো অ্যাফার্মেটিভ, আর যদি না বোধক হয় তখন এটাকে আমরা বলবো কি? নেগেটিভ। যেমন আমি ভাত খাই, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আই ইট রাইস। আর যদি বলে আমি ভাত খাই না, তখন এটা হবে কি? নেগেটিভ সেন্টেন্স, আই ডোন্ট ইট রাইস। আশা করি বুঝতে পেরেছো। তো এবার চলো আমরা দেখে নিচ্ছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব। ইন্টারোগেটিভ সেন্টেন্স যার বাংলাটা হচ্ছে কি? প্রশ্নবোধক বাক্য। এটা চেনার খুব সহজ উপায়। এই ধরনের সেন্টেন্সগুলো শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে, ইন্টারোগেটিভ সাইন থাকে। আর এই ধরনের সেন্টেন্সগুলো সাধারণত WH ওয়ার্ড দিয়ে শুরু হয়। যেমন WH ওয়ার্ড কোনগুলো? WH ওয়ার্ড হচ্ছে হোয়াট, হোয়েন, হোয়াই, একটু আগে বলেছিলাম হোয়াই, হাউ, এগুলো WH ওয়ার্ড। অথবা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়। অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো? যেগুলো মেইন ভার্বের আগে আমরা ব্যবহার করি সাহায্যকারী ভার্ব হিসেবে। যেমন ইজ এমার, ইজ এমারের পাস্ট টেন্স ওয়াজ, ওয়ার। যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাভ হ্যাজের পাস্ট টেন্স হ্যাড। শ্যাল উইল, শ্যাল উইলের পাস্ট টেন্স শুড, উড। ক্যান, কুড, মে, মাইট, এই প্রত্যেকটাই হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এই ধরনের কোনো অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে তখন এটা হবে কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ এই ভার্বগুলো দিয়ে সেন্টেন্সটা শুরু হবে। যেমন এখানে বলা হয়েছে হোয়েন ওয়াজ দ্য ইন্টারভিউ, ইন্টারভিউটা কখন ছিল, হোয়াট ইজ ইউর নেম, হাউ আর ইউ, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সই হচ্ছে ইন্টারোগেটিভ, কারণ এগুলো দিয়ে কোনো কিছু জানতে চাওয়া হয়, প্রশ্ন করা হয়। নেক্সট দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স কোনগুলো? যেটা হচ্ছে বিস্ময় সূচক বাক্য, অর্থাৎ এগুলো দিয়ে কোনো বিস্ময় প্রকাশ করা হয়। যেমন মনের আনন্দ প্রকাশ হয়, দুঃখ প্রকাশ হয়, ঘৃণা প্রকাশ হয়, এগুলো হচ্ছে সবগুলোই এক্সক্লেমেটরি সেন্টেন্স। কিভাবে চিনবো? যেমন আমরা ইন্টারোগেটিভ যেভাবে সহজে চিনেছি একটা ইন্টারোগেটিভ সাইন দেখে, আর এই সেন্টেন্সগুলোর মধ্যে অবশ্যই একটা এক্সক্লেমেটরি সাইন থাকবে, একটা টান থাকবে, তার নিচে একটা ফুল স্টপ থাকবে, সেটাই হয়ে যাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এগুলো দিয়ে আগে বলেছি মনের আবেগ, আনন্দ, দুঃখ, ঘৃণা, বিস্ময় এগুলো প্রকাশ করা হয়ে থাকে। আর কিছু কমন ওয়ার্ড থাকে এই সেন্টেন্সগুলোর মধ্যে অনেক সময়, যেমন এলাস, হুররে, ওহ, ওয়াও, হোয়াটে, হাউ, এই ধরনের ওয়ার্ডগুলো থাকে। এগুলো দেখেও আমরা চিনতে পারবো যে এই সেন্টেন্সগুলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন হোয়াট এ বিউটিফুল প্লেস ইট ইজ, হাউ বিউটিফুল ইট ইজ। এভাবে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো চিনে থাকি। এবার চলো নেক্সট রয়েছে আমাদের কি? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ মানে হচ্ছে আদেশ, উপদেশ কিংবা অনুরোধ, এগুলো বোঝাতে আমরা এই সেন্টেন্স ব্যবহার করি। আর মজার ব্যাপার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো সবসময় ভার্ব দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? ভার্ব দিয়ে শুরু হবে। এই বাক্যে সাধারণত সাবজেক্ট থাকে না, এগুলো উজ্জ থাকে। আদেশ বোঝায়, উপদেশ বোঝায় বা অনুরোধ বোঝায়।
তো কোন কোন ওয়ার্ডগুলো থাকে, অনেক সময় প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, নেভার, ডো নট, লেট এই ধরনের ওয়ার্ডও থাকে। এই ওয়ার্ডগুলো থাকলেও আমরা ধরে নিই বা বুঝে নিই এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর বেশিরভাগ ক্ষেত্রেই সেন্টেন্স শুরু হবে ডিরেক্টলি ভার্ব দিয়ে, যেমন গো দেয়ার, সেখানে যাও, কাম হেয়ার, এখানে আসো। অর্থাৎ দেখো গো দিয়ে শুরু হয়েছে, কাম দিয়ে শুরু হয়েছে, প্রত্যেকটা হচ্ছে কি ভার্ব। এভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স চিনব। আরেকটা সেন্টেন্স যেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স, যেটাতে ইচ্ছা বা প্রার্থনা ধর্মী বাক্য হিসেবে আমরা বুঝে থাকি। মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা এগুলো সাধারণত বোঝায়। আর বাক্যটাতে অনেক সময় মে, লং এই ধরনের শব্দগুলো থাকে। কোনো একটা প্রার্থনা বা মনের ইচ্ছা এগুলো প্রকাশ করতে সাধারণত এই সেন্টেন্স ব্যবহার করে থাকি। যে মে গড উইশ ইউ লং লিভ, এই ধরনের ওয়ার্ডগুলো সাধারণত থাকে। যেমন মে ইউ লিভ লং, হ্যাঁ, মে ইউ বি প্রসপার ইন লাইফ, তুমি জীবনে সমৃদ্ধ হও। অর্থাৎ মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা এগুলো প্রকাশ পাবে এই সেন্টেন্সগুলো দিয়ে। এই প্রত্যেকটা সেন্টেন্সই কোন সেন্টেন্স হবে, অপটেটিভ সেন্টেন্স হবে। অর্থাৎ সেন্টেন্সগুলোকে আমরা অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, অ্যাকর্ডিং টু মিনিং দুই ভাগে আমরা ভাগ করি, এবং কোন ভাগে কোনগুলো রয়েছে এবং কোনগুলো কোন ধরনের সেন্টেন্স ওইগুলো তোমরা ভালো করে বুঝবে। এই ক্লাসটি বারবার টেনে টেনে তোমরা দেখবে, তাহলে সেন্টেন্স সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ধারণা চলে আসবে এবং পরীক্ষাতে অবশ্যই সেন্টেন্সের উপরে তোমরা আনসার করতে পারবে। এইভাবে আমরা এইচএসসি সাবজেক্টের যে গ্রামারের টপিকগুলো রয়েছে, এই টপিকগুলোর ধরে ধরে কোন কোন প্রশ্নগুলো বিগত ইয়ারে এসেছে ওই প্রশ্নের নিরিখে আমি আলোচনা করে যাব পরীক্ষা আগে পর্যন্ত। অবশ্যই আমাদের ক্লাসগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর দেখা হবে আগামী ক্লাসে নতুন কোনো টপিকের উপর আলোচনা নিয়ে।